এমন একটা গোষ্ঠী আছে যাতে প্রজাতির সংখ্যা হলো 12,57,040টি, যেখানে আমরা হাজারে হিসাব করেছি যে কোনো পর্বের ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে হিসাব করতেছি লাখে। 12,57,000। এদের দলের মধ্যে রাজা থাকে, রানী থাকে, কর্মী থাকে। এরা সুশৃঙ্খলভাবে, সমাজবদ্ধভাবে জীবনচক্র পরিচালনা করে। তারা সামাজিক জীবনে অনন্য রূপ ধারণ করেছে। তারাই জগতের প্রথম সামাজিক জীব। জলে, স্থলে, অন্তরিক্ষে এমন কোনো জায়গা নেই যেখানে তাদেরকে পাওয়া যায় না। এখনো যদি কেউ কোনো প্রাণী শনাক্ত করতে যায়, নতুন কোনো প্রজাতি আবিষ্কার করতে যায়, তাহলে 10টার মধ্যে 7টা থেকে 8টা প্রজাতি পায় এই পর্বের। হ্যাঁ, বলতেছি, আমাদের প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, যে পর্বের প্রজাতির সংখ্যা মোট প্রজাতির 65 থেকে 75%। অনেকে বলে এইভাবে যে মোট প্রজাতির 4/3 এই পর্বে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কার কথা বলতেছি। আর্থ্রোপোডা পর্ব, প্রাণী জগতের 7 নম্বর পর্ব, P7 আর্থ্রোপোডা। তাহলে কথা বলছি উল্লেখযোগ্য একটি পর্ব, যে পর্বের প্রাণী তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, ঘাসফড়িং। এটা সম্পর্কে তোমার অনেক বিস্তারিতভাবে পড়তে হবে। তবে চলো আগে এই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখে আসি। আমি মাহমুদ হাসান, টিচার ও কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি। আজকের এই বিশেষ একটি উল্লেখযোগ্য ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আমরা এই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখে আসি। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো দ্বারা এই পর্ব নির্দেশিত হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এই পর্বের বৈশিষ্ট্য লেখো, আমি যে বৈশিষ্ট্যগুলো এখানে শিরোনাম আকারে লিখে রেখেছি, এই বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করবে। বইয়ের মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে। আমি আগেই বলতাম যে প্রত্যেকটা পর্বের মধ্যে এখানে 2 ধরনের বৈশিষ্ট্য আছে তোমার বইয়ে। এক ধরনের বৈশিষ্ট্য হলো যাকে আমরা বলি সাধারণ বৈশিষ্ট্য। এটা এই পর্বেও আছে, সকল পর্বেই থাকতে পারে। কিন্তু এখানে আমি হেডলাইন্স আকারে যে বৈশিষ্ট্যের পয়েন্টগুলো লিখে রেখেছি, ওই বৈশিষ্ট্যগুলো হলো এই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো ভালো করে শোনো যে এখানে তাদের কি কি বৈশিষ্ট্যর ব্যাখ্যা আমি কিভাবে দিচ্ছি। তাহলে চলো দেখি প্রথম বৈশিষ্ট্য, তার স্বরূপ ও তার পা বা পথ। স্বরূপ, এই পর্বের প্রাণীগুলোর দেহ খণ্ডায়িত, কিন্তু আমরা যে খণ্ডগুলো দেখি তা হলো বাহ্যিক খণ্ডক। এখানে দেখো, তুমি লক্ষ্য করে দেখো, আমরা প্রাণীর যে খণ্ডগুলো দেখতেছি সবই কিন্তু বাহ্যিক খণ্ডক। অভ্যন্তরীণ কোনো খণ্ডক এখানে আমরা দেখি না। এই যে দেখো, চিংড়ির মধ্যে আমরা দেখতেছি অনেক অনেক খণ্ডক আছে। এখানে দেখো, এই প্রাণীর খণ্ডক গুণে শেষ করা যায় না। তাহলে এই খণ্ডকগুলো কিন্তু বাহ্যিক খণ্ডক। কিন্তু আবার এমনও আছে, দেখো, চিংড়ির এই সামনের দিকে যে অংশটুকু, এখানে খণ্ডকগুলো কিন্তু আমরা আর আলাদা করতে পারবো না। এখানেও কিন্তু খণ্ডক আছে, কিন্তু এই খণ্ডকগুলো স্পষ্ট না। তাহলে আমরা এই পর্বের প্রাণীদেরকে ট্যাগমাই বা অঞ্চলে ভাগ করেছি, ট্যাগমাটাইজেশন। তাহলে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন এই পর্বের প্রাণীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর যে কথা বলতেছিলাম, যেখানে প্রত্যেকটা খণ্ড থেকেই মোটামুটি তার পা সৃষ্টি হয়েছে, এবং পাগুলো দেখো কেমন সন্ধিপদ। সন্ধিপদ মানে একটু পর পর এখানে খণ্ডক তৈরি হয়েছে, পায়ের মধ্যেও খণ্ডক তৈরি হয়েছে। পা এ ধরনের খণ্ডায়িত বলেই এই পর্বের নামকরণ করা হয়েছে সন্ধিপদ প্রাণী, আর্থ্রোপোডা প্রাণী। এই প্রাণীর বৈশিষ্ট্য হলো হয় তাদের মস্তক থাকবে, নয়তো শিরবক্ষ থাকবে। দেখো, কিছু কিছু প্রাণীতে মস্তকগুলো মস্তক স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু চিংড়ির ক্ষেত্রে খেয়াল করো, এখানে কিন্তু মস্তকটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখানে মস্তক আর বক্ষর অংশটা মিলে তৈরি হয়েছে শিরবক্ষ। তাহলে মস্তক বা শিরবক্ষে কি রয়েছে, এটি আমার দ্বিতীয় বৈশিষ্ট্য। এখানে কি আছে দেখো, লক্ষ্য করো, এখানে এক বা দুই জোড়া, এই যে দেখো চুলের মতো কি আছে, এন্টিনা আছে, এবং এক জোড়া তার পুঞ্জাক্ষী বিদ্যমান, অক্ষির পুঞ্জ। এখানে কিন্তু একটা দুইটা চোখ না, এর ভিতরে অনেক অনেক চোখ থাকতে পারে,
অক্ষির পুঞ্জ অর্থাৎ পুঞ্জাক্ষী। তাহলে কি বললাম? মস্তকে এক বা দুই জোড়া, মস্তকে বা শিরবক্ষে এক বা দুই জোড়া অ্যান্টিনা ও এক জোড়া পুঞ্জাক্ষী বিদ্যমান। পরবর্তী বৈশিষ্ট্য হলো তার রেচনাঙ্গ। এই পর্বের প্রাণীতে অনেক অনেক বৈচিত্র্য রকম রেচনাঙ্গ দেখা যায়। রেচনাঙ্গ নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ অপসারণের জন্য যে বিশেষ অঙ্গ তাদেরকে আমরা বলি রেচনাঙ্গ, আর রেচনাঙ্গগুলো মিলে রেচনতন্ত্র তৈরি করে। যাই হোক, এখানে আমরা অনেক ধরনের, এই চিংড়ির মধ্যে আমরা অনেক ধরনের রেচনাঙ্গ দেখতে পাই। তার কক্সা এলাকায় এখানে কক্সাল গ্রন্থি, এই এন্টিনার গোড়ায় এন্টিনাল গ্রন্থি, উপরের চোয়াল বা ম্যাক্সিলা, এই ম্যাক্সিলার গোড়ায় ম্যাক্সিলারি গ্রন্থি। এখানে লক্ষ্য করে একটা গোল বলের মতো আমরা দেখতেছি, এটাকে বলা হয় সবুজ গ্রন্থি। এবং তার ভিতরে, গায়ের ভিতরে পেঁচানো গ্রন্থিময় মালপিজিয়ান নালিকা তাদের রেচন গ্রন্থি হিসাবে, রেচনাঙ্গ হিসাবে কাজ করে। তাহলে কি বললাম? যে তাদের মধ্যে বৈচিত্র্যপূর্ণ রেচনাঙ্গ দেখা যায়। কি কি? ম্যাক্সিলারি গ্রন্থি, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, অ্যান্টিনাল গ্রন্থি, মালপিজিয়ান নালিকা, এগুলো হলো তাদের রেচনাঙ্গ। পরবর্তী বৈশিষ্ট্য তাদের শ্বসনাঙ্গ। শ্বাসকার্য চালানোর জন্য যে বিশেষ অঙ্গ ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলি শ্বসনাঙ্গ। দেখো, এই পর্বের প্রাণীগুলো জলজ হয়, স্থলজ হয়। স্থলজ যারা, তাদের ক্ষেত্রে কি তৈরি হয়েছে? তাদের ক্ষেত্রে তৈরি হয়েছে ট্রাকিয়াল তন্ত্র, ট্রাকিয়াল কাণ্ড। আর জলজ যারা, তাদের তৈরি হয়েছে ফুলকা, বুকলাং, বুকগিল। এ ধরনের বৈচিত্র্যপূর্ণ শ্বসনাঙ্গ তাদের মধ্যে দেখা যায়। তাহলে কি বললাম পয়েন্টটা? তাদের শ্বসনতন্ত্র বা শ্বসনাঙ্গ। তাহলে কি কি শ্বসনতন্ত্র আমরা পেলাম? তাদের ফুলকা, ট্রাকিয়া, বুকলাং, বুকগিল, এমনকি তাদের দেহতল, পরিবেশের সাথে লগ্ন থাকা অবস্থায় তাদের দেহতল, এই দেহতল দিয়েও ব্যাপন প্রক্রিয়াতে তারা শ্বসন কার্য চালাতে পারে। পরবর্তী বৈশিষ্ট্য দেহের আবরণী। দেহের আবরণী শক্ত। চিংড়ির ক্ষেত্রে খেয়াল করো, দেখবা শক্ত একটা কাইটিনাস আবরণী। তাহলে দেহ কাইটিন নির্মিত কিউটিকলে আবৃত এবং যা নির্দিষ্ট সময় পরপর মোচিত হয়, অর্থাৎ এই খুলসগুলো তার দেহ থেকে অপসারিত হয়। চিংড়ির ক্ষেত্রে খেয়াল করবা যে তাদের খুলসগুলো ঝরে পড়ে। ঘাসফড়িংয়ের মধ্যে সারা জীবনে তার 5 বার তার খুলস মোচিত হয়। পরবর্তী বৈশিষ্ট্য হলো তাদের রক্ত সংবহন তন্ত্র। তাদের রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত প্রকৃতির। উন্মুক্ত মানে তাদের হৃদযন্ত্র থেকে রক্ত সরাসরি দেহ গহ্বরে উন্মুক্ত হয়। অর্থাৎ দেহের ভিতরে, দেহের যে গহ্বরটা, যে গহ্বরকে আমরা কি বলি? হিমোসিল বলি। এই হিমোসিল নামক গহ্বরে তার রক্ত হিমোলিম্পূর্ণ থাকে। এবং তার কি বললাম? তার হৃৎপিণ্ড থাকে, যে হৃৎপিণ্ডটা লম্বা নালীর মতো, এই জন্য এটাকে বলা হয় হৃদযন্ত্র। তাহলে তার কি থাকে? হৃদযন্ত্র থাকে, সম্মুখ এওটা, পশ্চাৎ এওটা, অর্থাৎ ধমনী থাকে। তাহলে রক্ত সংবহন তন্ত্রে এই অংশগুলো দেখা যায়: সংকোচন প্রসারণশীল হৃদযন্ত্র, রক্তপূর্ণ গহ্বর হিমোসিল, ধমনী এবং তার সামগ্রিক একটি উন্মুক্ত সংবহন। জীবনচক্র ও রূপান্তর। তাদের পুরুষ এবং স্ত্রী প্রাণী আলাদা। পুরুষ প্রাণীতে পুংজননতন্ত্র থাকে, স্ত্রী প্রাণীতে স্ত্রী জননতন্ত্র থাকে। তাদের যৌন মিলন হয়, তাদের ক্ষেত্রে অন্তঃনিষেক ঘটে এবং নিষেকের পর তার যে রূপান্তরটা দেখা যায়, এই পর্বের প্রাণীদের রূপান্তর হলো অসম্পূর্ণ রূপান্তর। অর্থাৎ অপত্য দশা থেকে সামান্য পরিবর্তনের মাধ্যমে পরিণত দশায় পরিণত হয়। অর্থাৎ অপত্য দশা এবং পরিণত দশার মধ্যে সামান্য একটু পার্থক্য থাকে। তাহলে যে রূপান্তরটা ঘটে তাকে আমরা বলি অসম্পূর্ণ রূপান্তর। তাহলে রূপান্তর তার জীবনচক্রে একটি উল্লেখযোগ্য ঘটনা, এবং এই রূপান্তরের সময় বিভিন্ন দশা, লার্ভা, পিউপা, শুককীট, মুখকীট ইত্যাদি বিভিন্ন দশা দেখা যায়। তো আমি সাধারণ অনেকগুলো বৈশিষ্ট্যর ব্যাখ্যা দিয়েছি। তাহলে চলো এইবার আমরা এই বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে জানব। তাহলে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা দেখতেছি তা হলো স্বরূপ ও তার পা সম্পর্কে। পথ, স্বরূপের মধ্যে আমরা বলতে পারি তার দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, দ্বিপার্শ্বীয় প্রতিসমতার সঙ্গে আমরা পড়েছি কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বি ভাবে ডান বাম দুটি সদৃশ অংশে ভাগ করা যায়,
তাহলে তাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং দেহ ট্যাগমা বা অঞ্চলে বিভক্ত, তার দেহ খণ্ডায়িত, কিন্তু আগেই বলেছিলাম কিছু কিছু খণ্ডক স্পষ্ট নয়। যেমন এই চিংড়ির ক্ষেত্রে আমরা দেখতেছি শিরবক্ষ, মাথার খণ্ডকগুলো কিন্তু স্পষ্ট নয়। তো এই জন্যই আমরা অঞ্চলে বা ট্যাগমাই ভাগ করেছি। মস্তক, বক্ষ, উদর। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে মস্তকে 6টি খণ্ডক রয়েছে আর উদরে 11টি খণ্ডক রয়েছে। তাহলে এইভাবে খণ্ডক মিলে অঞ্চলে ভাগ করাকে, এই যে মস্তক, বক্ষ, উদর এভাবে ভাগ করাকে বলা হয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। তাহলে আমরা এটাই বলতে পারি দ্বিপার্শ্বীয় প্রতিসম, ট্যাগমা বা অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। সন্ধিযুক্ত চিংড়ির ক্ষেত্রে দেখো, এই যে এখানে দেখতেছি সামনে 3 জোড়া পা রয়েছে, আর পিছনের দিকে দেখো এখানে 6 জোড়া পা আছে। তাহলে প্রত্যেকটা পাই দেখো, লক্ষ্য করো, ভাগ করা, ভাগ ভাগ করা। তাহলে এখানে 5টা ভাগ রয়েছে। গোড়ায় আছে কক্সা, ট্রোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, এরকম খণ্ডে বিভক্ত। এই জন্য বলতেছি তার দেহে অসংখ্য সন্ধিযুক্ত উপাঙ্গ দেখা যায়। তাহলে পয়েন্টটা হলো স্বরূপ ও তার পথ। পরের বৈশিষ্ট্যটি খুবই সহজ, মস্তক বা শিরবক্ষ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মস্তক বা শিরবক্ষে দেখো আমরা কি দেখছি, 1 বা 2 জোড়া এন্টিনা। এই যে চুলের মতো, চিংড়িতে আমরা দেখতেছি চুলের মতো, এবং অন্যান্য প্রাণীতে দেখো সামনে আমরা কি দেখতেছি, চুলের মতো এন্টিনা থাকে। এন্টিনার গোড়ায় থাকে স্কেপ, পেডিসেল, আর উপরে থাকে যে লম্বা যে অংশটা আমরা দেখতেছি তাকে বলা হয় ফ্লাজেলা। আর এই এন্টিনা দিয়েই তার স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ গৃহীত হয়। তাহলে স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ গ্রহণের জন্য বিশেষ সংবেদী অঙ্গ এন্টিনা। আর কি রয়েছে? অক্ষির পুঞ্জ, পুঞ্জাক্ষী। এখানে 1টা 2টা চোখ না, চিংড়ির ক্ষেত্রে এখানে হাজার হাজার চোখ আছে। এই যে পতঙ্গগুলো, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে 1600 থেকে 2000টি সরল চোখ আছে। এই সরল চোখগুলো মিলে তৈরি করে একটা যৌগিক চোখ, যাকে আমরা বলি পুঞ্জাক্ষী। তাহলে কি মস্তক বা শিরবক্ষে কি আছে? 1 বা 2 জোড়া এন্টিনা ও 1 জোড়া পুঞ্জাক্ষী বিদ্যমান। পরবর্তী বৈশিষ্ট্য হলো তার রেচনতন্ত্র ও রেচনাঙ্গ। এখানে দেখো আমি কি কি লিখেছি, কক্সাল গ্রন্থি, এন্টিনাল গ্রন্থি, ম্যাক্সিলারি গ্রন্থি, এই ধরনের গ্রন্থিপূর্ণ অংশগুলো আমরা এই পর্বের প্রাণীতে দেখি। তার ত্বকের নিচে এই গ্রন্থিগুলো তার নাইট্রোজেনজাত বর্জ্য, অ্যামোনিয়াজাত বর্জ্য সংগ্রহ করে রাখে, এবং পরবর্তীতে খুলস মোচনের সাথে সাথে ওই রেচন পদার্থগুলো মোচিত হয়, দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। তাহলে এন্টিনার গোড়ায় থাকে এন্টিনাল গ্রন্থি, উপরের চোয়াল ম্যাক্সিলার গোড়ায় থাকে ম্যাক্সিলারি গ্রন্থি। চিংড়ির ক্ষেত্রে দেখবা সবুজ বর্ণের এখানে একটা গোল বলের মতো হয়ে থাকে, এটাকে বলা হয় সবুজ গ্রন্থি। এবং দেহের ভিতরে থাকে বিশেষ পেঁচানো অসংখ্য চুলের মতো মালপিজিয়ান নালিকা। তাহলে এটাও তার একটা রেচনাঙ্গ। তাহলে এই ধরনের বৈচিত্র্যপূর্ণ রেচনাঙ্গ মিলে রেচনতন্ত্র তাদের ক্ষেত্রে দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য হলো তার শ্বসনতন্ত্র ও শ্বসনাঙ্গ। শ্বসনতন্ত্র আগে বলেছিলাম এরা জলজ প্রকৃতিরও হয়, স্থলজ প্রকৃতিরও হয়। জলজ প্রকৃতির যারা পানির থেকে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে, আর পানি থেকে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করার জন্য তাদের ক্ষেত্রে ফুলকা দেখা যায়। এখানে বুক গিল, অর্থাৎ তাদের বক্ষ এলাকায় বিশেষ ফুলকার মতো গঠন দেখা যায়, তাদেরকে বলা হয় বুক গিল। অথবা ওইখানেই ফুসফুসের মতো বিশেষ গঠন দেখা যায়, বায়ুপূর্ণ থলি, প্রকোষ্ঠ, এ ধরনের গহ্বর দেখা যায়, তাদেরকে বলা হয় বুক লাং। এছাড়াও রয়েছে ট্রাকিয়াল তন্ত্র, ট্রাকিয়া, আমাদেরও তো ট্রাকিয়া আছে, তাদেরও বিশেষ করে ইনসেক্টা পর্বে তাদের বিশেষ শ্বাসনালী রয়েছে, আর সেই শ্বাসনালীগুলো দেহের অনুদৈর্ঘ্য বরাবর, অনুপ্রস্থ বরাবর বিস্তৃতি লাভ করেছে, আর তাদেরকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। তাহলে জাস্ট তুমি শুধুমাত্র নামগুলোই মনে রাখবা, ফুলকা, বুকলাং, বুকগিল, ট্রাকিয়াল তন্ত্র ইত্যাদি। আবরণী, বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। কাইটিন কি? কাইটিন এক ধরনের লিপিড, একটা বিশেষ গঠন, বিশেষ এক ধরনের শক্ত খুলসজাত আবরণী।
যা কিনা লিপিড নির্মিত। তবে তাকে আমরা বলছি কাইটিন, বহিঃকঙ্কাল বহি আবরণ কাইটিন নির্মিত, এবং যা মোচিত হয়। প্রাণীর দেহের বৃদ্ধির সাথে সাথে এই কাইটিন তো শক্ত একটা খোলস, এই খোলসটা ফেটে গিয়ে তার শরীর থেকে বের হয়ে যায়, মোচিত হয়। একটা বাচ্চা যদি ছোটকালের জামা কাপড় পরে তার গায়ে কি আটবে? এটা আটসাট হয়ে ছিঁড়ে ফেটে যাবে। ঠিক এই পর্বের প্রাণীর ক্ষেত্রেও এমনটি ঘটে। তাদের এই কাইটিনাস খোলস বৃদ্ধির সাথে সাথে, তার দেহের বৃদ্ধির সাথে সাথে এই খোলসগুলো ফেটে যায়, অর্থাৎ মোচিত হয়। পরবর্তী বৈশিষ্ট্যটি লক্ষ্য করো, রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র তার কেমন? মুক্ত প্রকৃতির, অর্থাৎ তার দেহে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র থাকে যা দেহের পৃষ্ঠদেশে। আমাদের ক্ষেত্রে কোথায় থাকে? অঙ্কীয় দেশে। কিন্তু এই পর্বের প্রাণী, এছাড়া যে কোনো অমেরুদণ্ডী প্রাণীতেই মনে রাখবা হৃদযন্ত্র কোথায় থাকে, হৃৎপিণ্ড কোথায় থাকে? পৃষ্ঠদেশে। তাহলে হৃৎপিণ্ড সংকোচনশীল। এই সংকোচনশীল হৃদযন্ত্র থেকে রক্তকে কি বলা হয়? হিমোলিম্ফ। এই রক্ত বের হয়ে ধমনী পথে তার দেহের গহ্বরে উন্মুক্ত হয়। এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় উন্মুক্ত বা মুক্ত সংবহন। তার সিলোম সংক্ষিপ্ত হয়ে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল রূপান্তর করে। তাহলে রক্ত সংবহন তন্ত্রে এই অংশগুলোই দেখা যায়। রক্ত হৃৎপিণ্ড বা নালীর মতো লম্বা হৃদযন্ত্র, রক্তপূর্ণ গহ্বর হিমোসিল, তার সম্মুখ পশ্চাৎ ধমনী বা অ্যাওর্টা, এ নিয়ে তার মুক্ত সংবহন। শেষের বৈশিষ্ট্যটা দেখো, আমরা এখানে অনেক কিছু লিখেছি তার জীবনচক্র ও তার রূপান্তর সম্পর্কে। তার জীবনচক্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। অসম্পূর্ণ রূপান্তর অর্থাৎ অপত্য দশা এবং পরিণত দশার মধ্যে সামান্যই পার্থক্য থাকে। যদি ব্যাপক পার্থক্য থাকে তাকে আমরা বলি সম্পূর্ণ রূপান্তর। কিন্তু এক্ষেত্রে তুমি এই প্রাণীদের বাচ্চাদের, অপত্য দশাদেরকে তুমি দেখে চিনবা যে এটা এটারই বাচ্চা। যেমন ঘাস ফড়িংয়ের বাচ্চা ছোট সাইজের হবে, কিন্তু সামান্য একটু পার্থক্য থাকে, তাকে আমরা কি বলি? নিম্ফ বলি। তারপরে চিংড়ির বাচ্চা, এখানেও কিছু পার্থক্য থাকলেও আমরা কিন্তু দেখে বুঝতে পারি যে এটা চিংড়িই হবে। তাহলে সামান্য পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশায় রূপান্তরিত হলে তাকে আমরা বলি অসম্পূর্ণ রূপান্তর। রূপান্তর অসম্পূর্ণ। এদের ক্ষেত্রে যৌন দ্বিরূপতা দেখা যায়, অর্থাৎ এই পর্বের প্রাণীগুলো পুরুষ এবং স্ত্রী প্রাণী আলাদা, সেক্সুয়াল ডাইমরফিজম। এই প্রাণীদের নিষেক হলো অন্তনিষেক, এবং নিষেকের পরে তাদের যে বাচ্চা হয় অসম্পূর্ণ দশা, তাদেরকে আমরা বিভিন্ন নামে ডাকি, যেমন নিম্ফ, লার্ভা, পিউপা, এগুলো তার জীবনচক্রে দেখা যায়। তাহলে এই পয়েন্টটাও সুন্দর একটা পয়েন্ট, তুমি চাইলে দিতে পারো, তবে শেষের দিকে দিবে। জীবনচক্র ও রূপান্তর কি বলেছি? অসম্পূর্ণ রূপান্তর, তাদের নিষেক হয়, অন্তনিষেক, যৌন দ্বিরূপতা দেখা যায়, এবং প্রাণীদের কিছু অপত্য দশা, লার্ভা, পিউপা, নিম্ফ ইত্যাদি দশা তার জীবনচক্রে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। তাহলে পরীক্ষায় আসলে এই বৈশিষ্ট্যগুলোই দেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য আছে। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য নির্ণয় করা যায় না যে কোনগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য হবে। তাহলে আমি যে বৈশিষ্ট্যগুলো তোমাকে এখানে উল্লেখ করে দিয়েছি, এই বৈশিষ্ট্যগুলোই দেওয়ার চেষ্টা করবে। উপরের দিকে অপেক্ষাকৃত ভালো বৈশিষ্ট্য আর নিচের দিকে কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো রেখেছি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো এভাবে দিলে আশা করি তোমরা পরীক্ষাতে আশানুরূপ ফল করতে পারবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।